রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আজ একযোগে দেশের ২৯,০০০-এরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতি বছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গনে এই নতুন সবুজায়ন কর্মসূচি শুরু হচ্ছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী দুপুর ২টায় মাধ্যমিক পর্যায়ের মোট ২৯,৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রবিবার জাতীয় সংসদে বাজেট আলোচনার বক্তব্যে গণমাধ্যমের রেফারেন্স টেনে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে টিআইবি কয়েকদিন আগে রিপোর্ট করেছে। অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির স্বার্থে নির্বাচনের জন্য একমত না হলেও অনেক কিছু মানার কথা বলতে হয়েছে। যারা নির্বাচন বানচাল করতে চান, ৫ বছর থেকে যেতে চেয়েছিলেন, তাদের কথাও তো মাথায় রাখতে হয়েছে। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ আমি বলছি না, পত্রিকাটা এখন আমার কাছে নেই, সবাই নিশ্চয়ই দেখেছেন। তো তারা তো এক্সামশন পেতে পারে না। এই একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে মাননীয় স্পিকার আমাদের। অনেক কিছু আপোষ করে আমরা জুলাই সনদে সই করেছি। হ্যাঁ, আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদে সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি। মাদক নির্মূলে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সরকার ও বিরোধী দল সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। এজন্য রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় ঐক্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। রোববার রাজধানীর মোহাম্মদপুরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের ৪ দিনব্যাপী মাদক বিরোধী গণসচেতনামূলক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মাদক কোথায় থেকে আমদানি হচ্ছে, মাদকের আমদানি বন্ধ করতে হবে। সীমান্তকে শক্তিশালী পাহারা বসিয়ে ওই প্রতিবেশী দেশের মাদক যাতে আমাদের দেশের যুব সমাজের চরিত্র নষ্ট না করে তার ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতরাত ৮:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত কালীকচ্ছ বাজার এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ চলে। স্থানীয়রা জানান, সূর্যকান্তি গ্রামের মোশাররফের পক্ষ এবং ধরন্তী গ্রামের খাদিম মিয়ার লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়েও দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় খাদিম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেহেরপুরের গাংনী সীমান্তে হেয়ারিং বন্ড রাস্তা নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। রোববার দুপুরে কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ৭S এলাকার ৮ কবরগামী সড়কে কাজ চলাকালে নদিয়া জেলার গান্ধিনা বিএসএফ ক্যাম্পের ৩ সদস্য বাধা দেন বলে অভিযোগ।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সীমান্তবাসী চলাচল ও কৃষিপণ্য পরিবহনের সুবিধায় জেলা পরিষদের উদ্যোগে কাজ চলছিল। এদিকে ৪৭ বিজিপি জানিয়েছে, সীমান্তের ১৫০ গজের মধ্যে নির্মাণ কাজে উভয় দেশের সম্মতি প্রয়োজন। বিষয়টি নিষ্পত্তিতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সম্প্রতি ভারত থেকে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকায় নারী ও শিশুসহ বিভিন্ন গোষ্ঠীকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে পুশিনের চেষ্টার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে 52 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১১৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। 52 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, দেশের অন্যান্য সীমান্তের মতো এ এলাকাতেও পুশিন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির সঙ্গে সমন্বয় করে স্থানীয় জনগণও নজরদারি চালাচ্ছেন। তিস্তার পানি বাড়লেও বাড়ে আতঙ্ক। নদী ভাঙনে প্রতি বছরই বসত ভিটা আর আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। রংপুরের পীরগাছায় তিস্তার করাল গ্রাসে জীবন জীবিকা হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে মানুষের। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে আসছে বর্ষায় আরও বড় ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। পীরগাছা থেকে খুরশিদ আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাড়ছে পানি, ভাঙছে তিস্তা। নদী ভাঙন যেন প্রতি বছরের রুটিন, আর ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘশ্বাসও যেন একই রয়ে গেছে। পীরগাছা উপজেলার ছাউলা ইউনিয়নের শিবদেব বোল্ডারের মাথা, দক্ষিণ চরগাবুড়া, পানিয়াল ঘাট সহ বিস্তীর্ণ তিস্তা পারে এখন ভাঙনের আতঙ্ক। ইতোমধ্যে অনেক পরিবার হারিয়েছে বসত ভিটা ও আবাদি জমি। এখন সুযোগ আছে, এখন কাজ করবেন না, কিন্তু যখন বসত বাড়ি ভিটা জায়গা জমি সব ভাঙিয়ে নদীর মধ্যে নিয়ে যাইবে, তখন আসিয়ে কিছু বস্তা 2-4টে ফেলে নিয়ে যায়। এরা কাজ করে না, কাজ যেটুক করার দরকার সামান্য কিছু করে। বস্তা ফেলা কথা কৈছিল, ফেলাইলে হয়, অক্কা হইলে হয় না, জমা জমিগুলো ভাঙি যাবে, আগাপাশাগুলো ভাঙি যাবে লাগছে, ভুট্টে বাদাম বা কুষ্টা পাট ভাঙি যাবে লাগছে। নদী খনন, স্থায়ী প্রতিরক্ষা বাঁধ ও পানির ন্যায্য হিস্যার দাবিতে বহুবার আওয়াজ তুলেছেন স্থানীয়রা, কিন্তু বাস্তবে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা বাড়ছে তিস্তা পারে। আমরা ফসল ফলাই দেখে কিন্তু ভোগ করতে পারি না, খাইতে পারি না। 2-4 বস্তা ফেলা, টাকা ঢুকে নিয়ে এখান থেকে ভাগি যায়, আর আবার যে নদী, ওই নদী আবার ভাঙে। এখন আমরা মানুষের ক্ষেত বাড়িতে ভাত নিয়ে এলাম, কত অসুবিধে নদী ভাঙার জন্য। আমরা মানুষের জমিতে আসে কন্ট্রাক্ট নিয়ে বাড়ি করে আসছি, বারবার বাড়ি ভাঙা লাগায়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভাঙনের পর সাময়িক সহায়তা মিললেও স্থায়ী সমাধান মিলছে না। এখনই কার্যকর উদ্যোগ না নিলে অন্তত শতাধিক পরিবারকে রক্ষা করা সম্ভব হবে না বলে মনে করছেন তারা। এই দেখতেছেন, এটা পুরোটাই মহল্লা ছিল, একটা অনেক বসত ভিটা ছিল। এই নদী ভাঙনের কারণে সব কিছু বিচ্ছেদ হয়ে গেছে, বা এখনও যারা আছে জমা জমি প্রচুর ছিল, এখন নাই, অন্য কারো জমিতে যা বাড়ি করে আছে। নদীর খনন করার কথা তো বহুদিন ধরে আমরা শুনি আছি খালি, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। নদী খনন, টেকসই ভাঙন রোধ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বস্তা যে জিও ব্যাগ যেটা দেয়, এটা মূলত পানি উন্নয়ন বোর্ড দপ্তর থেকে এটা ব্যবস্থা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করব, তারা যেন এটা যত দ্রুত সম্ভব বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই দিতে পারে। হাফিজা খানম জুথি, মাই টিভি। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফরিদপুরের ভাঙা, আর এখানকার লাখো মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসা ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নতুন চিকিৎসক, আধুনিক সেবা ও জরুরি বিভাগে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা চালুর ফলে সেবার মানে এসেছে দৃশ্যমান পরিবর্তন। তবে বাড়তি রোগীর চাপ, জনবল ও শয্যা সংকট এখনও বড় চ্যালেঞ্জ। প্রতিনিধি সারোয়ার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফরিদপুরের ভাঙা, আর এখানকার লাখো মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসা ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একঝাঁক তরুণ চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রতিদিন শত শত নারী, শিশু ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে চিকিৎসা নিচ্ছেন।
তবে হাসপাতালটিতে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। 50 শয্যার হাসপাতালটিতে প্রতিদিন ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় অনেককে মেঝেতেই থেকে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীর সাথে সারা রাত বইরেই আমি আপনার এই সার পোকা মারতে হয়েছে। আর এই একজন ঘুমের প্রতিটা বেডে বাথরুম অপরিষ্কার, লাইট নাই, বেডে ঠিক মতো বিছানা চাদর নাই, কামড়া দিচ্ছে নাই, ডক নাই, দুধ নাই, নাই, বাথরুম নাই। আর ঢাকা ভাঙা বরিশাল মহাসড়ক সহ আশপাশের এলাকায় প্রায় সড়ক দুর্ঘটনা ঘটায় আহত রোগীদের চাপও বাড়ছে হাসপাতালে। দ্রুত এখানে একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপন করার দাবি স্থানীয়দের। আহত হয়ে যারা অ্যাক্সিডেন্ট করে তাদের সে সেবা দেওয়ার মতো কিন্তু এখনো ভাঙা উপযুক্ত না, তাই সেই হিসেবে একটা ট্রমা সেন্টারের ভাঙাবাসীর দাবি দীর্ঘদিনের। কর্মকর্তারা বলছেন জনবল সংকট রয়েছে, বিশেষ করে সুইপার ও ওয়ার্ড বয় না থাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে সেবার মান ধরে রাখার চেষ্টা চলছে। পরিষ্কার পরিচ্ছন্নতা লাগলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী লাগবে, তাছাড়া তো হবে না। হবে আমাদের এখানে অনেক ডাক্তার কম। আমাদের হাসপাতালে কোনো সুইপার নেই এবং কোনো ওয়ার্ড বয় নেই, সেজন্য আমাদের হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের জন্য দুরূহ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ অবগত করেছি। আশা করি পর্যাপ্ত সুইপার এবং ওয়ার্ড বয় নিশ্চিত করার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারব। শয্যা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন হলে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি পূর্ণাঙ্গ আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। হাফিজা খানম জুথি, মাই টিভি। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মানিকগঞ্জের ৩০০ বছরের ঐতিহ্যবাহী মিঠাই পণ্য হাজারীগুড়। হালকা বাদামি রঙের লোভনীয় স্বাদের মন মাতানো ঘ্রাণের হাজারীগুড় মানুষের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে নিয়েছে, যার সুনাম দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে আন্তর্জাতিক বাজারে। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্য ও চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। হাজারীগুড় যেমন তার স্বাদ তেমন তার মন মাতানো ঘ্রাণ। হাতের মুঠোয় চাপ দিলেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। পদ্মাবর্তী মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা অঞ্চলে উৎপাদিত ৩০০ বছরের হাজারীগুড় স্বাদে ও ঘ্রাণে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে। এই গুড়ের স্বাদ এতটাই মুগ্ধ করেছিল ব্রিটিশ সম্রাজ্ঞী রানী দ্বিতীয় এলিজাবেথকে যে তিনি মানিকগঞ্জের কিংবদন্তি গাছি ও হাজারী গুড়ের প্রবর্তক হাজারী প্রামাণিককে উপহার দিয়েছিলেন হাজারী লেখা একটি পিতলের সিলমোহর। স্থানীয় মানুষের কাছে এই গুড় ঐতিহ্যেরই আর এক নাম। প্রজন্মের পর প্রজন্ম গাছিরা ধরে রেখেছেন এর স্বাদ আর সুনাম। আমাদের পূর্ববর্ষ ৩০০ বছর আগে ও হাজারি যে তৈরি করতো ওনার নামই ছিল হাজারি গাছি। এখন আমরা কয়েক পুরুষ, 5 পুরুষ আমরা আর কি এখন আমরা এই কাজ করতেছি। ঐতিহ্যের পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জও। তবে জিআই স্বীকৃতি পাওয়ায় নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা এই স্বীকৃতি হাজারীগুড়কে আরও পরিচিত করবে এবং বাজার সম্প্রসারণে সহায়তা করবে। এই বছরে জিআই পণ্য হওয়ার পর আমাদের অনেকটা দায়িত্ব বেড়ে গেছে। এই গুড়টার সামনে উৎপাদন বাড়াইতে হবে, গাছ বাড়াইতে হবে, গুড়টাও আরও উন্নত করতে হবে। আমাদের এই জ্বালা হাড়ি তাপাল সবই কিনা লাকড়ি, এই সরকার যদি আমাদের বিনা সুদে ঋণটা দিত তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। এর মধ্যেই শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর গত ১৫ জুন মানিকগঞ্জের হাজারীগুড়ের জেআই নিবন্ধন সনদ ইস্যু করেছে। ৩০ শ্রেণীতে জেআই ৬২ নম্বরে নিবন্ধিত হয়েছে এই পণ্য। এর আগে ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন জেলা প্রশাসক রেহানা আক্তার জেআই সনদের জন্য আবেদন করেছিলেন। আমরা ভেজাল যেন না হয়, স্থানীয় উদ্যোক্তারা যেন উৎসাহিত হয় এবং সামাজিকভাবে প্রশাসনিকভাবে আমরা সার্বিকভাবে হাজারীগুড়ের শুদ্ধতা রক্ষার জন্য এবং দেশব্যাপী এটি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করব। তামান্না সাদিকা, মাই টিভি। পাবনা ঈশ্বরদীতে দাসুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দাসুরিয়াতে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দাসুরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুলের সঞ্চালনায় ও দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাসুরিয়া ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন।
দিনাজপুরের পার্বতীপুরে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে 11 সদস্যের কমিটি গঠন করা হয়। এ সময় পার্বতীপুর উপজেলায় বসবাসকারী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংশ্লিষ্ট আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাবউদ্দিনের আয়োজনে পৌরসভার বিজয় মিছিল চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে সোহরাবউদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌ যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। তারা দ্রুত প্রকল্পের কাজ শুরু করার দাবি জানান। আলোচনা করে এবং এটা যে বাস্তবায়ন হতে যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দল বল নির্বিশেষ এই আনন্দ র্যালি করছি। যারা বাংলাদেশে কৃষি কাজ করে এই প্রত্যেকটা নদী নালা এবং খালবিল থেকে এই পানিগুলো যখন যাবে তখন অটোমেটিক আমাদের ফসল উৎপন্ন হবে ভালো এবং দেশেরও এর জন্য লাভ হবে, জনগণের লাভ। পানি যখন থাকবে তখন অবশ্যই আপনার ফসল উৎপন্ন হবে, তাহলে এইটা আপনার একটা পজিটিভ দিক। এই পদ্মা ব্যারেজের মাধ্যমে সেটা কিন্তু আমরা সুফল পাবো। আমরা এই প্রোগ্রামে জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে কুষ্টিয়ারা এর আগে করতো, আমি চাইছি যে কুষ্টিয়ার লোকরা আজকে যদি অভিনন্দন দেয় তাহলে অন্তত বাংলাদেশে প্রথম হবে এবং তারেক ভাই ইনশাল্লাহ উৎসাহিত হবে আমাদের দল, দেশ ও জাতির জন্য। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কৃষকের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে মোল্লারহাট, খলিফারহাট ও চরবংশী শাখার উদ্যোগে 300 জন সদস্যের মাঝে আমন ধানের উন্নত মানের বীজ বিতরণ করেছে কোডেক। কোডেকের রায়পুর এরিয়া ম্যানেজার আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মাঝারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোডেকের সহকারী পরিচালক শহীদুল ইসলাম খান, লক্ষ্মীপুর জোনের সিনিয়র জোনাল ম্যানেজার আব্দুল মান্নান মোল্লা এবং মাই টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েল। এনজিও হয় এই যে কোডেক একটা বাংলাদেশ দ্রুত দুইজন আসেন, রেডি আছে, রেডি আছে। সরকারি বরাদ্দের আওতায় উপজেলা পর্যায়ে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও নির্বাচিত সংসদ সদস্যদের জন্য গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা চত্বরে একটি পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একটি পুরাতন ভবনের 2য় তলায় এই পরিদর্শন কক্ষটির উদ্বোধন করা হয়। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কক্ষটির উদ্বোধন করেন গাইবান্ধা 3 আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মেনাজ উপস্থিত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ফেস্টিভ সেল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে অবদান রাখায় ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, চেইন সুপারশপ, আইনশৃঙ্খলা বাহিনীর সরকারি দপ্তর এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। আমরা বিশ্বাস করতে চাই যে চট্টগ্রামের ব্যবসায়ী, সম্মানিত ব্যবসায়ী সমাজের সকলের অনেক দায়িত্বটা অনেক বেড়ে গেল। আমরা বিশ্বাস করতে চাই আর কখনোই চট্টগ্রামের ব্যবসায়ীদের কোনোভাবেই কোনো সিন্ডিকেট দিয়ে আক্রান্ত করা যাবে না। কোনোভাবেই চট্টগ্রামের ব্যবসায়ীদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে কোনোভাবেই আর ভবিষ্যতে আঘাত করা যাবে না। আপনারা কিন্তু জিনিসপত্রের দাম কমিয়ে দিয়েছেন, মানে আপনারা কিন্তু ভোক্তাদের জন্য আরেক দফা, আরেক কদম এগিয়ে গিয়েছেন। আমি আশা করছি
জেলা প্রশাসক এবং আমাদের সকল সরকারি সংস্থা যারা সঙ্গে রয়েছেন তারা এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। দেশের ক্রীড়াবিদদের কল্যাণ ও ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে বিদ্যমান ৩০০টি ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়িয়ে ৫০০-তে উন্নীত করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৩০০টি ক্রীড়া কার্ডের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা খেলোয়াড়দের ভাতা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, সরকার দেশের ক্রীড়ার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ হিসেবে ইতিমধ্যে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পেশাগত স্বীকৃতি বাবদ যারা ক্রিয়া ভাতা ইতিমধ্যে আপনারা পাচ্ছেন, যারা ক্রিয়া কার্ড পেয়েছেন এবং পর্যায়ক্রমে আমাদের দুজন এখানে আমাকে বলে গেলেন যে তারা এখনো অন্তর্ভুক্ত হননি। আমি আপনাদের কাছে আহ্বান করব যে ইনশাল্লাহ আমরা তো এখন ৩০০ জনকে দিচ্ছি, আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও ২০০ জনকে ইনক্লুডিং করব। ইয়াউমে আশুরা উপলক্ষে চট্টগ্রামের মাইজভান্ডার শরীফে পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিল ও শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি এর প্রথম চান্দ্রবার্ষিক ফাতেহা অনুষ্ঠিত হয়েছে। মাইজভান্ডার শরীফের গাউসিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম মাইজভান্ডারি। অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আপনারা মনে করছেন সোহাদায়ে কারবালা আমাদেরকে শিখাচ্ছেন হোসাইন কি এবং